ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের দিন যে কথা দিয়েছিলাম যে লর্ড ক্যানিং বিষয়টিকে পড়াবো, তো আজকে সেই টপিকটা দেখা যাক কতটা পরিপুষ্ট করে তুলতে পারি আপনাদের সামনে। তো কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানবো। এটা জাস্ট একটা এই টপিকটা এটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে তার পেছনে পূর্ববর্তী মানে লর্ড ক্যানিং আসার পূর্ববর্তী ঘটনা। তো কি বলছে, appointed by কোর্ট অফ ডিরেক্টরস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো লর্ড ক্যানিং এর পূর্ববর্তী যে তত্ত্বাবধান যে যার তত্ত্বাবধানে ভারতবর্ষ তৎকালীন পরিচালিত হতো, তিনি ছিলেন লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসিকে কে অ্যাপয়েন্টমেন্ট করছে? তো লর্ড ডালহৌসিকে অ্যাপয়েন্টমেন্ট করছে কে? অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট অফ ডিরেক্টরস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরস অ্যাপয়েন্টমেন্ট করছে লর্ড ডালহৌসিকে। তো লর্ড ডালহৌসি তার সময়কালটা কত ছিল? 12ই জানুয়ারি 1848 থেকে 28শে ফেব্রুয়ারি 1856। তো তোমরা জানো, বিশেষ করে 12ই জানুয়ারিটা কি দিবস হিসাবে পালিত হতে থাকে? জাতীয় যুব দিবস। আর 28শে ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারিটা কি দিবস হিসাবে পালিত হতে থাকে? 28শে দিবস পালিত হতে থাকে আমাদের জাতীয় বিজ্ঞান দিবস, সিভি রমনের জন্মদিন। তো এই যে টেনিওর 1848 থেকে 56 সাল পর্যন্ত কিন্তু লর্ড ডালহৌসি ছিলেন। তো লর্ড ডালহৌসির পরবর্তীতে কাকে কোম্পানি নিয়োগ করছে? কে কোর্ট অফ ডিরেক্টরস কাকে নিয়োগ করছে? লর্ড ক্যানিং, যার জন্ম হচ্ছে লন্ডনে। তো লন্ডন তো তোমরা জানো যে টেমস নদীর তীরে অবস্থিত। তো 28শে ফেব্রুয়ারি থেকে 1856 সাল পর্যন্ত, তার 28শে ফেব্রুয়ারিতে শুরু করছে তার সময় কার্যকালটা শুরু করছে 28শে ফেব্রুয়ারি 1856 সাল। আর 31শে অক্টোবর 1858 সাল পর্যন্ত তার সময়সীমা। তো এবার বিষয়টা হচ্ছে যে এই সময়সীমা থাকা সত্ত্বেও 1858 সালে, তো তার আগে 1857 সাল পড়ছে, তার মানে কি সেখানে একটা 18 মেজর পার্ট ছিল বা মেজর পার্ট ছিল। তো মেজর পার্টটা কি? একটা রেভলিউশন বা বিপ্লব, আমাদের একটা। তো 1857 সালে যে মহাবিদ্রোহ যে ঘটনা ঘটেছিল 1857 সালে, তো এখানে তো রয়েছে 58 সাল। তো এই 1857 সালের পরবর্তীতে দেখা গেল যে কোম্পানি এতদিন আমাদের ভারতবর্ষে কারা রুল করছিল? কোম্পানি রুল করছিল। তো কোম্পানির কাছ থেকে পাওয়ারটা কেড়ে নিল। তো পাওয়ারটা কার কাছে গেল? একবারে রানীর কাছে। কোন অ্যাক্টের মাধ্যমে যাচ্ছে? তো বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তাহলে পাওয়ারটা কোন অ্যাক্টের মাধ্যমে আসছে? কোম্পানি রুলটাকে কে ধ্বংস করছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাক্টের মাধ্যমে লর্ড ক্যানিংকে আবার পাঠানো হলো। লর্ড ক্যানিং এর আগে প্রথমে কি পোস্টে হোল্ড করছিল? তো বলছে যে 1856 থেকে 58 সাল পর্যন্ত তিনি ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা তো তখন কোম্পানি ছিল, এটা তখন কোম্পানির আন্ডারে তখন কাজ করতো। এবার আমাদের যখন রানী আসলো, কুইন এসে কি করছে? কুইন এসে তাকে আরেকটা নতুন পোস্ট হোল্ড করছে রিপ্রেজেন্টেটিভ হিসাবে। সেটাকে কি বলবো আমরা? ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে লর্ড ক্যানিং একদিকে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, আর অপরপক্ষে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। তো এই যে এই পাওয়ারটাকে পুরো চেঞ্জ করে দিয়ে নবরূপে আবার লর্ড ক্যানিং কে পাঠানো হলো। তো লর্ড ক্যানিং সেই সর্বপ্রথম মেজর যে থ্রি পার্ট রয়েছে, তো থ্রি পার্টে এসে ফার্স্ট টাইম কি করলো? দুটো সেক্টরেও কাজ করলো। একটা হচ্ছে অ্যাক্ট, যেটা একটু আগে আলোচনা করা হলো। অ্যাক্ট মানে আইন নিয়ে কিছু করা হলো। আর আর্মি রিফর্মস, অ্যাক্টস আর আর্মি রিফর্মস। অ্যাক্টস এর আন্ডারে কি পড়ছে? আইনের মধ্যে কি পড়ছে? তো বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858,
ফার্স্ট হুইচ ইন্ডেড কোম্পানি রুল। তো কি বলছে যে 1858 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা আসলো সেটা কি করছে, সেটা কোম্পানি রুলকে শেষ করে দিল, কোম্পানি রুলকে শেষ করে দিল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হামেশাই এটা কোশ্চেন আসে। তারপরে কি বলছে 2 নম্বর বুলেটে বলছে যে পাসিং অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, আর একটা অ্যাক্ট পাস করলো যেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সাল। তো এই অ্যাক্টের মাধ্যমে কি বলছে যে পোর্টফোলিও সিস্টেম চালু করছে, পোর্টফোলিও সিস্টেম, পোর্টফোলিও সিস্টেম মানে বিচার ব্যবস্থার শ্রেণী বিভাগ শুরু করছে। তো এটা ছিল ভারতের সর্বপ্রথম কনস্টিটিউশন মানে সাংবিধানিক ল্যান্ডমার্ক। তাই এখানে লেখা আছে এ কনস্টিটিউশনাল ল্যান্ডমার্ক ইন ইন্ডিয়া। এটা ভারতের সর্বপ্রথম এটা কনস্টিটিউশনাল ল্যান্ডমার্ক। তারপরে 3 নম্বর পয়েন্টে কি বলছে ইনাক্টমেন্ট অফ ইন্ডিয়া হাইকোর্টস অ্যাক্ট 1861। এটাও কিন্তু ওই কাউন্সিল অ্যাক্টের মাধ্যমেই পড়ছে 1861। তো 1861 অ্যাক্টের মাধ্যমে, কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে আমরা দেখবো যে ভারতবর্ষে 3টে হাইকোর্টের কথা বলা হয়েছিল। একটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, একটা হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট, আর একটা হচ্ছে বম্বে হাইকোর্ট। তো এই যে সর্বোপরি এই অ্যাক্টের ফিচার্স গুলো খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাক্টের ফিচার্স গুলো থেকেই এখন বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন। তো যেখানে আমরা দেখিয়েছিলাম যে 3 নম্বর বুলেটটা পড়েছিলাম, সে তারপরে যে বুলেটটা আসছে সেটা হচ্ছে হাইকোর্ট সাবমিট দ্য জুরিডিকশন। হাইকোর্টের আন্ডারে ওরা 3টে সেক্টরে ভাগ করেছিল, কেননা আমরা পোর্টফোলিও সিস্টেমটা বলছিলাম যে পোর্টফোলিও সিস্টেমটা ছিল যে বিচার বিভাগের পাওয়ারগুলোকে ভাগ করে ছোট ছোট আকারে সরকারকে সহযোগিতা করা। তো জুরিডিকশনের সেই জুরিডিকশনের প্রথমে রেখেছিল সুপ্রিম কোর্ট, সদর দিওয়ানি আদালত, ফৌজদারি আদালত। এই 3টে ছিল বেসিক ফান্ডা। জুরিডিকশনটা যেটা করছে সেই জুরিডিকশনের কাজ ছিল যে 3টে ভাগে ভাগ করেছিল লর্ড ক্যানিং। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, সদর দিওয়ানি আদালত, ফৌজদারি আদালত। তো তারপরে আমরা নাম্বার 2 বুলেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আর্মি রিফর্মস। তো ফার্স্ট যেটা আর্মি রিফর্মস এর ক্ষেত্রে যেটা রেখেছিল অনুপাত, ভারতীয় সৈন্যদল আর ভারতীয়দের নিয়োগের ক্ষেত্রে আর ইউরোপীয়দের নিয়োগের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে অনুপাতের সমহার দিয়ে আর্মি রিফর্মস করেছিল। কিভাবে? রেশিও অফ ইন্ডিয়ান সোলজার্স টু ইউরোপিয়ান সোলজার। ভারতীয়দের সঙ্গে ইউরোপীয় সোলজার যারা রয়েছে তাদের নিয়োগ নিয়ে কেমন কর্মসূচি নিয়েছিল, সেটা হচ্ছে 1 থেকে 2 জন বেঙ্গল আর্মিতে নিয়োগ হতে পারে। সেটা হচ্ছে ভারতীয় 1 থেকে 2 জন, মাত্র 1 থেকে 2 জন নিয়োগ হতে পারে। সেটা কোথায়? বাংলাতে। কিন্তু মাদ্রাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 থেকে 5 জন মাদ্রাজে আর বম্বে আর্মিতে নিয়োগ হতে পারে। কিন্তু সবচেয়ে কম হচ্ছে কোথায়? ব্যাঙ্গল, কারণ তাদের মুনাফাটা তো সবচেয়ে বেশি আসতো ব্যাঙ্গল থেকে। তারপরে বলছে ইনঅ্যাক্টেড তারপরে চালু করেছিল কি ইন্ডিয়ান পিনাল কোড। খুব ইম্পর্টেন্ট এটা ইন্ডিয়ান পেনাল কোড, এটা মাথায় মনে রাখতেই হবে, এটা থেকে কোশ্চেন আসে। ইন্ডিয়ান পেনাল কোড যেটা চালু করছে 1862 সালে। আর একটা রয়েছে সিআরপিসি অ্যাক্ট যেটা 1859 সালে চালু করেছিল। এবার দেখা যাক এছাড়াও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা করেছিল সেটা হচ্ছে দ্য ইনকাম ট্যাক্স। ফার্স্ট টাইম ইউজ হচ্ছে ইনকাম ট্যাক্স, এর আগে কখনো ব্যবহার হয়নি। ইনকাম ট্যাক্স আইকন ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং হিজ রোল অফ ইন্ডিয়া। ইনকাম ট্যাক্সটা সর্বপ্রথম চালু করছে 1860 সালে ভারতবর্ষের লর্ড ক্যানিং, ইনকাম ট্যাক্সটা। তারপরে আমরা দেখো নোটের ক্ষেত্রে, দেখো এখানে লিখেছি নোট যেটা ডালহৌসি ইন্ট্রোডিউস করেছিল। ডালহৌসি ইন্ট্রোডিউসড ডক্টরিন অফ ল্যাপস। তোমরা জানো এই কারণে কিন্তু সিপাহি বিদ্রোহের মূল কারণ এটা ছিল ডক্টরিন অফ ল্যাপস। তো এই ডক্টরিন অফ ল্যাপসকে লর্ড ক্যানিং কি করছে? অ্যাবলিস্ট করে দিচ্ছে, অ্যাবলিস্ট করে দেবে।
লর্ড ক্যানিং ডক্টরিন অফ ল্যাপসটাকে অ্যাবলিশ করে দেন। তারপরে কি পয়েন্ট আমরা পাচ্ছি দেখা যাক, দ্য ভাইসরয় কাউন্সিল। তো ব্রিটেন থেকে যে রানী পাঠিয়েছিল ভাইসরয় যে পোস্টটা তৈরি করেছিল রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তো বলছে যে দি ভাইসরয় কাউন্সিল, ভাইসরয় কাউন্সিলকে আর কি নামে জানতে পারি, নোন অ্যাজ, জানা যেতে পারে বা জানি আমরা ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলও বলা যায়, কারণ এটা ইম্পেরিয়াল কোর্ট প্রতিষ্ঠিত হবে। তো দেখা যাক ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল বলছি আমরা কাকে বলছি, ভাইসরয় কাউন্সিলকে বলছি আমরা ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। তারপরে এই ইম্পেরিয়াল লেজিসলেটিভ কলকেও আমরা কি বলতে পারি, বলছে যে ক্যানিং মডেল অফ বিজনেস। ওই ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলকে অপরভাবে ক্যানিংয়ের দিক থেকে যদি আমরা জানতে পারি, সেটা হচ্ছে ক্যানিং মডেল অফ বিজনেস হিসাবেও বলা যায়। তাছাড়া এবার যেটা বলছে, হি লেফট হিজ অফিস, সে তার অফিস পরিত্যাগ করেছিল ইন মার্চ 1862 সালে সে অফিস ত্যাগ করেছিল, অ্যান্ড রিটার্ন টু ইংল্যান্ড, এবং ইংল্যান্ডে ফিরে গেছিল। তোমরা জানো যে ইংল্যান্ড টেমস নদীর তীরে অবস্থিত, টেমস নদীর তীরে। তো সেখানে ফিরে গেছিল ইংল্যান্ডে 1862 সালে। হোয়ার হি ডাইড জুন 1862, সেখানে তার মৃত্যু হয় 1862 সালে জুন মাসের। তো আজকের এই ক্লাসটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে উৎফুল্লিত করো। থ্যাংক ইউ এভরিওয়ান।